হ্যালো এভরিওয়ান, আমরা জানি যে এসিসিএ পাশ করা তুলনামূলকভাবে ডিফিকাল্ট নরমালি আপনার বিবিএ বা এইচএসসির তুলনায়। সো আমরা যারা কখনো এসিসি এর এক্সাম দেই নাই তাদের অনেকের মনেই একটা ভয়ভীতি কাজ করে এসিসি এর এক্সাম নিয়ে, যে এক্সামটা কীরকম হবে, এক্সামের এনভায়রনমেন্ট কীরকম হবে, আমরা সব কিছু ঠিকমতো করতে পারবো কিনা। সো এরকম অনেক ধরনের চিন্তা আমাদের মাথায় কাজ করতে পারে। সো এই চিন্তাটা দূর করার জন্যই কিন্তু এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে এসিসি এর পার্ট 1 এর এক্সামের দিনের পরীক্ষার অভিজ্ঞতা কেমন হতে পারে। তো ওখানে আমি ডিসক্রাইব করেছিলাম যে অন ডিমান্ড এক্সাম যেগুলা হয়, সেই এক্সামগুলাতে আপনার কি হয় অ্যান্ড ফুল এক্সামের প্রসিডিওরটা কী হয় সেটা আমি ওই ভিডিওতে শেয়ার করেছিলাম। তো জুন 2021 সেশন থেকে আপনার এসিসি এর সবগুলা পার্টের পরীক্ষাই কিন্তু এখন কম্পিউটার বেসড হয়ে গিয়েছে। এর আগে আপনার জুন 2021 এর আগে পার্ট 3 এর যে এক্সামগুলা ছিল সেগুলা কিন্তু আপনার পেপার বেসড এক্সাম দেওয়া যেত। তো এখন আপনার এসিসির কোনো পেপারই আর পেপার বেসড দেওয়া যায় না। সো আপনার সবগুলা এক্সামই কিন্তু আপনার এখন কম্পিউটার বেসড হয়। তো আমি গত ডিসেম্বর সেশনে আপনার এসিসি এর এক্সাম দিয়েছিলাম পার্ট 3 অ্যান্ড কম্পিউটার বেসড এক্সাম দেওয়ার পরে আমি প্ল্যান করেছিলাম যে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো যে পার্ট 2 আর পার্ট 3 এর এক্সামগুলা আপনার কীরকমভাবে হয়। অ্যান্ড এই ভিডিওতে আমি প্ল্যান করছি যে এক্সাম হলে জয়েন করা থেকে শুরু করে আপনার হোল এক্সামের প্রসিডিওরটা নিয়ে কিভাবে কী হবে অ্যান্ড সমস্ত প্রসিডিওরটাই আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করব। তো আমি তো নর্মালি হলো আপনার স্টিল ইমেজ ইউজ করে থাকি আমার ভিডিওগুলোর জন্য, কারণ ওখানে আপনার এক্সপ্লেন করাটা সুবিধা হয় আমার জন্য। সো এবার আমি ঠিক করেছি যে কিছু স্টিল ইমেজের পাশাপাশি আমি আপনাদেরকে স্প্রেডশিট বা ওয়ার্ড এর যে ফাংশনগুলো আছে এক্সামের এনভায়রনমেন্টে আপনারা যেগুলো ফেস করবেন সেগুলার আমি ভিডিও করে আপনাকে দেখাবো। সো আমি স্ক্রিন রেকর্ডার অন করে ওই পার্টগুলো নিয়ে ডিসকাস করব। সো আপনারা একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবেন যে এসিসি এর পার্ট 2 আর পার্ট 3 এর এক্সামগুলো কীভাবে হয়। অ্যান্ড হোপফুলি যখন আপনারা প্রথমবারের মতো এক্সাম দিবেন আপনারা অনেক বেশি কনফিডেন্ট থাকবেন এবং আপনাদের এক্সাম অনেক ভালো হবে অ্যান্ড আপনারা এক অ্যাটেম্পটেই পাস করে যাবেন। সো ইন্ট্রো গল্প তো অনেক হলো, তাহলে এবার মেইন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমরা আসি যে আমরা কোন কোন আইটেমগুলা নিয়ে এক্সাম হলে যেতে পারি। তো প্রথমে আপনাকে যেটা নিতে হবে সেটা হলো পাসপোর্ট বা এনআইডি। তো এসিসি এর এক্সামগুলা দেওয়ার জন্য আপনাদেরকে আপনার আইডেন্টিফিকেশানটা প্রুভ করতে হবে যে আপনি রিয়েল মানুষ। তো এর জন্য হলো আপনি আইদার পাসপোর্ট শো করতে পারেন অর আপনার এনআইডিটা শো করতে পারেন। ড্রাইভিং লাইসেন্সও মেবি দেখানো যায় প্রুফ হিসাবে, কিন্তু আমি ঠিক শিওর না যে এটা অ্যাকসেপ্ট সব জায়গাতে করে কিনা। সো আমি এর জন্যই হলো আর কি এটাকে ইনক্লুড করিনি। বাট আমার জানা মতে পাসপোর্ট আর এনআইডি হলেই হয়ে যায়। সো এর মধ্যে যে কোনো একটা আপনি নিয়ে গেলেই হবে। তো একটা জিনিস আপনাদেরকে একটু মনে রাখতে হবে যে পাসপোর্ট যদি নেন তাহলে সেটা কিন্তু ভ্যালিডিটি আপনার ন্যূনতম 6 মাস থাকতে হবে আপনার এক্সপায়ার ডেটের থেকে। সো আপনার যদি এরকম হয়ে যায় যে কথার কথা আপনার সেপ্টেম্বরে আপনার এক্সপায়ার হয়ে যাবে আপনার পাসপোর্টটা। সো সেরকম ক্ষেত্রে কিন্তু আপনি জুন সেশনের জন্য যদি এক্সাম দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্টটা ভ্যালিড হবে না, কারণ ওটার মাত্র 3 মাস বাকি আছে। সো আমার জানা মতে আপনার অন্তত ন্যূনতম 6 মাস আপনার সেই পাসপোর্টে থাকতে হবে। আর এনআইডি তো আপনি শো করলেই হবে। সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই। সো আপনাকে যেকোনো একটা নিয়ে আপনাকে এক্সাম সেন্টারে যেতে হবে। তো সেকেন্ড আইটেম যেটা হলো সেটা হলো ডকেট। এই ডকেটটা কি? এই ডকেটটা হলো আপনার অ্যাডমিট কার্ড একটা। তো এটা শুধুমাত্র আপনার পার্ট 2 আর পার্ট 3 এর এক্সামের ক্ষেত্রে প্রয়োজন হয়। আ এই ডকেটটা কি? এই জিনিসটা নিয়ে হলো আমি আলাদা করে একটা ভিডিওই বানাবো সামনে। সো সেখানে আমি ফুল প্রসেসটা নিয়ে কথা বলবো যে ডকেটটা কিভাবে আপনি ডাউনলোড করবেন অ্যান্ড কোন প্রসেস আপনাকে ফলো করতে হবে। তো সেই ভিডিওতে আমি এই জিনিসটা নিয়ে কথা বলবো। তো এখন আমি আপনাদেরকে জাস্ট ডকেটের উপরের পোরশনটা শো করছি। তো এটা ছিল হলো আমার গত ডিসেম্বর সেশনে যে আমি এক্সামটা দিয়েছিলাম সেটার ডকেট। তো এখানে আমি আমার পার্সোনাল ইনফরমেশনগুলো হাইড করে দিয়েছি জাস্ট। বাট ডকেটটা দেখতে এরকমই হয়ে থাকে। তো আপনাকে এই ডকেটটার একটা প্রিন্ট আউট করে সেই প্রিন্ট আউটটা নিয়ে আপনাকে এক্সাম সেন্টারে যেতে হবে। তো এরপরে আপনি সাথে পেন আর ক্যালকুলেটর নিয়ে যাবেন। তো ওখানে হলো আপনাকে ব্রিটিশ কাউন্সিল থেকে অলরেডি পেন আর পেপার প্রোভাইড করবে। সো আপনাকে আলাদা করে খুব বেশি পেন নিয়ে যাওয়ার দরকার নেই। শুধুমাত্র ২ টা পেন যদি নিয়ে যান তাহলেই কিন্তু আপনার জন্য সেটা সাফিসিয়েন্ট, কারণ ওখানে অলরেডি একটা পেন দিয়ে দিবে আর আপনাকে কিন্তু লেখারও খুব বেশি কিছু নাই। সো সেফ থাকার জন্য আপনি চাইলে ২ টা পেন নিয়ে যেতে পারেন। আর আপনি মেক শিওর করবেন যেন আপনি ক্যালকুলেটর নিয়ে যান মাস্ট।
কারণ আপনাকে বিভিন্ন ধরনের ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটরের প্রয়োজন হবে। কম্পিউটার স্ক্রিনে আপনার অলরেডি একটা বিল্ট ইন ক্যালকুলেটর থাকবে। সেটা কীভাবে কাজ করে সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি রেকর্ডিংয়ের মাধ্যমে। কিন্তু আপনারা একটা ক্যালকুলেটর কিন্তু মাস্ট নিয়ে যাবেন সেফটির জন্য। আর এখানে হলো আপনার হলো আর কি আপনি এরকম টাইপের একটা ক্যালকুলেটর নিতে পারেন সায়েন্টিফিক। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হলো ক্যালকুলেটর যখন নেবেন তখন শুধুমাত্র এই পার্টটুকু নেবেন যে মেইন ক্যালকুলেটরটা। সাথে যে আপনার কভারটা থাকে সেই কভারটা কিন্তু তারা নিতে দেয় না বেশিরভাগ ক্ষেত্রেই এক্সাম হলে। সো এটা আপনি যদি সাথে নেনও আপনি ব্যাগের মাঝে রেখে দিবেন, অর না নিয়ে গেলেই বেটার হয়। তো এরপরে হলো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে পারলে একটা গরম কাপড় আপনারা সাথে করে নিয়ে রাখবেন এক্সামে। সেটা হোক আপনার ডিসেম্বর সেশন হোক অর মার্চ, জুন, সেপ্টেম্বর হোক, যে সবগুলাতেই আপনার একটা নিয়ে যাওয়া ওয়াইজ। কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি আপনি হয়তো যে সিটটা পেলেন সেটা ডিরেক্ট এসির নিচে, অ্যান্ড তখন হলো আপনার হয়তো অনেক ঠান্ডা লাগতে পারে। আমার নিজেরই একবার এরকম অনেক বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল, কজ আমি যেখানে বসেছিলাম তার ঠিক উপরেই ছিল এসি, অ্যান্ড টেম্পারেচার যদি একটু বাড়ানো হয় তারপরও কিন্তু বেশ ঠান্ডা, কারণ ডিরেক্টলি মাথায় আমার বাতাস লাগছিল ওই সময়। সো টেম্পারেচার খুব আবার বাড়ানোও যায় না, কারণ অনেকের আবার অনেক গরম লাগা শুরু করে। সো টেম্পারেচারটা বেশ ঠান্ডা থাকে এক্সাম হলে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে একটা গরম কাপড় সাথে নিয়ে রাখতে। বাই এনি চান্স যদি এরকম হয় যে টেম্পারেচারটা অনেক বেশি ঠান্ডা অ্যান্ড আপনি এসির বাতাসের কারণে খুব একটা ফোকাস করতে পারছেন না, তাহলে কিন্তু আপনার এক্সামটা খারাপ হবে। সো এই কারণে আমি সাজেস্ট করব যে আপনার যে সিজনই হোক না কেন, সেটা উইন্টার হোক, সামার হোক বা বর্ষাকাল হোক, যে কোনো সময় হোক না কেন, একটা গরম কাপড় নিয়ে রাখাটা বেটার, যাতে যদি আপনার কখনো দরকার পড়ে আপনি সেটা ইউজ করতে পারেন। আর ফাইনালি যেটা হলো সেটা হলো আপনার হাত ঘড়ি নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। কারণ হলো আপনার প্রত্যেকটা রুমেই হলো আপনার বড় একটা ঘড়ি থাকে। সো সেখানে আপনি টাইম তো দেখতে পারবেনই, আর আপনার স্ক্রিনে অলওয়েজ একটা কাউন্টডাউন শো করবে যে আর কতক্ষণ বাকি আছে এক্সামের। সো আপনাকে আলাদা করে কোনো ঘড়ি নিয়ে যাওয়ার দরকার নেই। যদি আপনি ঘড়ি নিয়ে যানও তাহলে কিন্তু তারা আপনাকে বলবে যে ঘড়িটা আপনি ব্যাগে রেখে দেন। সো ওইটা নিয়ে কোনো লাভ হওয়ার কথা না। সো বেটার হয় আপনি কোনো হ্যান্ড ওয়াচ না নিয়ে যান। সো এই কয়েকটা জিনিস নিয়ে গেলেই আপনার হয়ে যাবে এক্সাম হলে। তো এবার তাহলে আমরা আসি যে এক্সামের দিন আপনার কীরকম একটা এক্সপেরিয়েন্স হতে পারে। সো আমি এবার যেখানে এক্সাম দিয়েছিলাম সেইটার একটা ইলাস্ট্রেশন করার চেষ্টা করেছি, জাস্ট একটা ছোট্ট একটা আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে, যে জিনিসটা কীভাবে কাজ করবে। বেশিরভাগ এসিসি এর এক্সাম বা আইএলটিএস এক্সাম আমি যেগুলাই দিয়েছি এখন পর্যন্ত ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে, সবগুলাই মোটামুটি বলতে গেলে একই ধরনের প্রসিডিওর ফলো করে। সো আপনাদের ক্ষেত্রেও এই জিনিসটা এরকমভাবেই হওয়ার কথা। সো আমরা যদি ফার্স্টে একটু দেখি, তাহলে প্রথমে তো আপনি গেট দিয়ে এন্টার করবেন। তো এরপরই হলো আপনি একটা ওয়েটিং এরিয়া পাবেন। সেখানে হলো আপনি বসে থাকতে পারবেন কিছুক্ষণ, আপনি চাইলে পড়াশোনা করতে পারেন। এটার সামনে থাকবে হলো আপনার এন্ট্রান্স। এন্ট্রান্সটা আপনার ওপেন হয় মেইন এক্সাম শুরু হওয়ার ১ ঘন্টা আগে। সো যদি এরকম হয়ে থাকে যে আপনার এক্সাম কথার কথা দুপুর ২টায় শুরু হবে, তাহলে আপনার এন্ট্রান্সটা ওপেন হবে ১টার সময়। তো আপনি ১টার পর থেকে আপনি এক্সাম হলে জয়েন করা স্টার্ট করতে পারবেন। তো ওয়েটিং এরিয়াতেই হলো আপনাকে একটা বড় পলিথিন দিয়ে দিবে। সেই বড় পলিথিনের মধ্যে আপনি আপনার সমস্ত যা ব্যাগ বা অন্যান্য যা জিনিস আছে সেই জিনিসগুলা হলো আপনি ওই ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেন হলো আপনি পলিথিনের মাঝে ঢুকিয়ে রেখে দিবেন ওই আপনার যা বিলঙ্গিংস আছে। সো আপনার যদি সাথে ওয়ালেট থাকে, ফোন থাকে, সেগুলো হলো আপনি ওখানে রেখে দিবেন। ফোনটা থাকলে সেটা সুইচ অফ করবেন মাস্ট। করে আপনার ওয়ালেট সব ওই ব্যাগের মধ্যে দিয়ে দেন পলিথিনে মুড়িয়ে আপনি সেটা সাথে রাখবেন। এরপরে যেটা হলো আপনি যখন এক্সামে এন্ট্রি করার জন্য রেডি হবেন, তখন হলো প্রথমে হলো আপনাকে এন্ট্রান্সের সামনে যেয়ে আপনার টেম্পারেচারটা চেক করবে। যেহেতু এখন করোনার সময়, সো তারা এই বিষয়ে অনেকই সিনসিয়ার, যাতে হলো আর কি কোনো কোভিড পজিটিভ স্টুডেন্ট এক্সাম না দিতে পারে। সো এ কারণেই হলো তারা ফার্স্টে একটা ইনিশিয়াল আপনার টেম্পারেচার চেক করবে আপনার এন্ট্রান্সে জয়েন করার আগেই। সো ওখানে হলো আপনার টেম্পারেচার ফার্স্টে চেক করবে। তো এন্ট্রান্স পার হওয়ার পরে আপনাকে একটা রুমে যেতে হবে। তারা দেখিয়ে দিবে যে কোথায় যেতে হবে। তো সেই রুমে হলো আপনি আপনার বিলঙ্গিংস যা আছে সেটা স্টোর করবেন, অ্যান্ড ওখান থেকে আপনার অ্যাসেট নাম্বারটা কালেক্ট করে নেবেন। তো আপনি পলিথিনের মধ্যে যা আপনার বিলঙ্গিংস রাখবেন, সেই পলিথিনের মুখটা হলো আর কি ব্রিটিশ কাউন্সিলের একজন এমপ্লয়ি স্ট্যাপল করে দিবে।
অ্যান্ড ওখানে হলো আপনার নাম বলতে হবে। সেই নাম দেখে তারা হলো আর কি আপনাকে একটা অ্যাসেট আইডি বলবে। সেই অ্যাসেট আইডিটাই কিন্তু আপনার সিট নাম্বার হবে। সো মেক শিওর করবেন যেন আপনি ভুলে না যান যে আপনার অ্যাসেট আইডিটা কত। সো সেই অ্যাসেট আইডিটা নিয়ে আপনাকে এরপরে যেতে হবে হলো আপনার আইডি কনফার্মেশনের প্লেসে। তো যাওয়ার পথে হলো আপনাকে হলো আপনার সিকিউরিটি একটা চেক করা হবে যে আপনি কোনো ধরনের হার্মফুল কিছু ক্যারি করছেন কিনা। সো সিকিউরিটি চেক করার পরে আপনি যাবেন হলো আপনার আইডি আর ডকুমেন্ট হলো চেক করার জন্য। তো সেখানে যাওয়ার পরে হলো একজন ব্রিটিশ কাউন্সিলের এমপ্লয়ি থাকবেন অ্যান্ড তিনি হলেন আর কি আপনার কাছ থেকে ডকেটটা কালেক্ট করবেন। ডকেট কালেক্ট করার পরে আপনার হলো আর কি পাসপোর্ট বা এনআইডি চাবেন। চাওয়ার পরে হলো আপনি সেটা দেওয়ার পরে তারা আপনাকে এভাবে করে চেক করবে পাসপোর্টটা হাতে নিয়ে, অ্যান্ড চেক করবে যে আপনার সাথে আপনার চেহারার মিল আছে কিনা। যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটার সাথে আপনার চেহারার মিল আছে কিনা এটা জাস্ট আপনাকে কনফার্ম করবে যে আপনি আসলেই ওই মানুষটা কিনা। সো এটা কনফার্ম করার জন্যই হলো আপনার এই আইডিটা চেক করবে। তারপর আপনার ডকেটের উপরে আপনার অ্যাসেট নাম্বারটা লিখে দিবে যে আপনি কত নাম্বার রুমে অ্যান্ড কত নাম্বার অ্যাসেটে যে এক্সাম দিবেন সেই জিনিসটা আপনাকে লিখে দিবে। তারপর আপনাকে বলবে যে অমুক রুমে চলে যেতে। দেন আপনি ওই রুমটাতে চলে যাবেন। চলে যাওয়ার পরে ওখানে হলো আপনার একজন ইনভিজিলেটর থাকবেন। তিনি আপনার কাছ থেকে জানতে চাবেন যে অ্যাসেট নাম্বারটা কত। অ্যাসেট নাম্বারটা জানার পরে তিনি আপনাকে দেখিয়ে দিবে যে ওখানে যে আপনি বসেন। তো এরপরে হলো আপনার সামনে হয়তো এরকমভাবেই একটা সিনারিও আসতে পারে যে আপনার মনিটর থাকবে, কিবোর্ড থাকবে, আপনাকে একটা পেপার দিবে, পেন দিবে একটা। দেন আপনি ওখানে বসবেন, আপনাকে পানি দেওয়া থাকবে। সো নরমালি এরকমভাবেই হলো আপনি পার্ট 1 এ যেরকমভাবে আপনি কম্পিউটারের সামনে এক্সাম দিতেন জিনিসটা একইভাবে হবে। কিন্তু এখানে একটা জিনিস একটু বলে রাখি সেটা হলো যে আপনি কিন্তু অ ইয়ে করবেন না কখনো। আ ওখানে একটা স্টপ বাটন দেওয়া থাকে স্ক্রিনের উপরে। সো সেই স্টপ বাটনে কিন্তু কখনোই ভুলেও ক্লিক করবেন না। আপনি যখন আ যাবেন এক্সাম হলে তখন যেয়ে ওখানে চুপচাপ বসে থাকাটাই বেটার। আ আপনার কোনো ধরনের কিবোর্ড বা মাউস টাচ করারই কোনো দরকার নেই। তারা আপনাকে কিন্তু বলেই দিবে যে ইনভিজিলেটর যিনি থাকবেন যে আপনি কিন্তু কোনো কিছু টাচ করবেন না। সো বেটার হয় আপনি মাউস, কিবোর্ড টাচ করা থেকে বিরত থাকবেন। আর জাস্ট একটু কনফার্ম হয়ে নিবেন যে স্ক্রিনে যাতে আপনার নামটা শো করে। তো ওখানেই ইনভিজিলেটর আপনি পৌঁছানোর পরে তিনি হলো তার মেইন কম্পিউটারে কিছু ইনপুট দিবেন। দেওয়ার পরে আপনার কম্পিউটার স্ক্রিনে আপনার নাম উঠে আসার কথা। সো ওইটা জাস্ট একটু কনফার্ম করবেন যে আপনার নামই যেন ওই স্ক্রিনটাতে আছে। সো এরপরে যেটা হবে এরপরে হলো আপনার টাইম যখন হবে এক্সাম স্টার্ট হওয়ার তার অ্যারাউন্ড ১০ মিনিট আগে ইনভিজিলেটর আপনাকে কিছু ইনস্ট্রাকশন দিবেন যে এক্সামটা কিভাবে হবে না হবে, অ্যান্ড হোল প্রসিডিয়ারটা কি এই জিনিসগুলো এক্সপ্লেইন করবেন। তারপরে হলো আর কি যখন আপনার এক্সামটা শুরু হবে, সাপোজ যদি কথার কথা ২ টার সময় এক্সাম হয়, দেন ২ টার সময় আপনার স্ক্রিনটা লোড হওয়া স্টার্ট করবে কোয়েশ্চেনের। অনেকের ক্ষেত্রে একটু ডিলে হতে পারে, ০.৫ মিনিট বা ১ মিনিট ডিলে হতে পারে। যদি আপনি দেখেন যে আপনার আশেপাশে কোনো স্টুডেন্টের আ স্ক্রিনে আপনার কোয়েশ্চেন চলে এসেছে, তাহলে আপনার এখানে ওয়ারিড হওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ এটা অনেক ক্ষেত্রে একটু ডিলে হতে পারে। বাট ইউজুয়ালি আপনার ১ মিনিটের মাঝেই আ আপনার কোয়েশ্চেনের জিনিস যা আছে সেগুলা হলো আপনার স্ক্রিনে চলে আসবে। তো ওই সময় হলো আপনাকে ১০ মিনিট সময় দেয় হলো আ আপনাকে ইনস্ট্রাকশন পড়ার জন্য। আপনি যদি ওটা পড়তে চান আপনি ১০ মিনিট ধরে সময় পড়তে পারেন। ১০ মিনিট শেষ হলে অটোমেটিক আপনার এক্সামটা স্টার্ট হবে। আর যদি আপনি না পড়তে চান, অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যখন আপনার কয়েকটা পেপার এক্সাম দিয়ে দেই, আমরা জানি যে ওখানে স্ক্রিনে কি লেখা থাকে। সো আমরা জাস্ট ওটা স্ক্রল ডাউন করে আপনি স্কিপ করে যাই। সো ওরকম ক্ষেত্রে আপনি হয়তো ০.৫ মিনিট বা ১ মিনিটের মাঝে জিনিসটা একবার চেক করে বা না চেক করে স্কিপ করে চলে গেলেন। দিয়ে আপনি ডিরেক্ট এক্সাম স্টার্ট করলেন। সো এরপর থেকে যেটা হচ্ছে যে এরপরে হলো আপনি ওখানে আপনার নাম দেওয়া থাকবে, আপনার এসিসি এর আইডি দেওয়া থাকবে, অ্যান্ড ওই জিনিসগুলো আপনাকে কনফার্ম করতে হবে যে আপনার নাম ঠিক আছে কিনা, আপনার আ এসিসি এর আইডিটা ঠিক আছে কিনা। এই জিনিসগুলো যখন কনফার্ম করবেন তারপরে ওকে দিয়ে আপনি প্রসিড করবেন, অ্যান্ড তখন আপনার মেইন এক্সামটা স্টার্ট হবে। তো মেইন এক্সামে জিনিসটা কিভাবে কাজ করে অ্যান্ড কম্পিউটার স্ক্রিনে আপনি কি জিনিস দেখতে পাবেন এটা নিয়ে ডিসকাস করার জন্য এখন আমি চলে যাচ্ছি আমার স্ক্রিন রেকর্ডিং ভার্শনে। তো আমরা চলে আসলাম এবার এসিসি এর সিবিই প্ল্যাটফর্ম সাপোর্ট
এই পোর্শনটাতে। তো এখানে আসার পরে আপনি যদি এই লগইন পার্টে যান তাহলে এখান থেকে হলো আমরা এসিসি এর প্র্যাকটিস প্ল্যাটফর্মে চলে যেতে পারবো। এটা শুধুমাত্র ইউজ করতে পারে এসিসি এর যারা রেজিস্টার্ড স্টুডেন্ট আছে, শুধুমাত্র তারা। সো আপনি একজন নর্মাল মানুষ হিসাবে এই অ্যাক্সেসটা পাবেন না এক্সামের। সো এই কারণেই হলো আমি আমার অ্যাকাউন্ট দিয়ে আমি আর কি এটা শো করে দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা একটা আইডিয়া পান যে জিনিসটা কিভাবে কাজ করে। সো এটা হলো আপনার এফআর বা F7 যে পেপারটা আছে সেটার ক্ষেত্রে আমি দেখাচ্ছি যে জিনিসটা কিভাবে কাজ করে। সো এক্সামের দিন যেটা হবে সেটা হলো এখানে আপনাকে সিনারিওটা দেওয়া হবে। সো সেই সিনারিওর বেসিসে এখানে আপনাকে কয়েকটা কোয়েশ্চেন দেওয়া হবে। কোয়েশ্চেন দেওয়ার পরে এখানে আপনাকে অ্যান্সার দেওয়া লাগবে এই জায়গাটাতে। এখানে কিন্তু তারা অটোমেটিকভাবে সিলেক্ট করে দিবে যে আপনাকে ওয়ার্ডে অ্যান্সার দিতে হবে না এক্সেলে অ্যান্সার দিতে হবে। এটার জন্য আলাদা করে আপনাকে ওরা এভাবে করেই রেডি করে দিবে। সো আপনাকে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই যে আমারকে আলাদাভাবে ওয়ার্ড ইউজ করতে হবে নাকি মাইক্রোসফট এক্সেল ইউজ করতে হবে। না, এটা অলরেডি এরভাবে বিল্ট ইন দেওয়া থাকবে। সো এখানে আপনার ওই জিনিসটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। সো আমরা এখানে যদি সিনারিওর দিক থেকে আসি, এখানে ব্ল্যাঙ্ক দেওয়া আছে কারণ আমি এখানে ব্ল্যাঙ্ক একটা শো করছি আপনাকে। সো এখানে আপনি চাইলে আপনার সিনারিওতে হাইলাইট করতে পারেন পছন্দ মতো। এখানে যদি দেন, এখানে হাইলাইট দেওয়া আছে, এটা ক্লিক করলেই আপনি দেখবেন যে এটা ইয়েলো হয়ে যাচ্ছে। আপনি চাইলে হাইলাইটে কালারও চুজ করতে পারেন, এখানে কয়েকটা কালার আছে। সো আপনি কথার কথা এই কালারটা ইউজ করতে চাচ্ছেন, তাহলে দেখেন এখানে কিন্তু আপনার এটা কালার হয়ে যাচ্ছে। আপনি চাইলে আবার এটাকে রিমুভও করতে পারেন হাইলাইটটা। সিম্পলি এখানে যে রিমুভ হাইলাইটে যদি ক্লিক করেন তাহলে কিন্তু হাইলাইটটা চলে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে যে আমরা হয়তো কোনো কিছু কেটে দিতে চাচ্ছি যে আমার এই পার্টটুকু আমার দরকার নাই, তাহলে আমরা এইভাবে স্ট্রাইক থ্রুতে ক্লিক করলে এই পার্টটুকু এভাবে কেটে যাবে। এখানে আপনার একটা ক্যালকুলেটর দেওয়া থাকবে এরকমভাবে, আপনারা চাইলে ইউজ করতে পারেন এই ক্যালকুলেটরটাকে। এখানে যদি আমি দেখাই তাহলে ধরেন সাপোজ আপনার 55 ইন্টু 98 হয়তো আপনাকে ক্যালকুলেট করতে হবে, তখন এখানে কিন্তু আপনাকে শো করছে। সো এখান থেকে আপনি এই ফিগারটা নিয়ে এখানে হয়তো আপনি টাইপ করতে পারলেন 5390। সো এটা এখানে সায়েন্টিফিক দেওয়া আছে, আপনার এখানে একটা স্ট্যান্ডার্ডও দেওয়া থাকে এরকম একটা ক্যালকুলেটর। সো আপনি এখানেও সিমিলারলি জিনিসটা করতে পারলেন 75 ডিভাইডেড বাই অর ডিভাইডেড বাই 4 সাপোজ। অর আপনি এরকমভাবে যদি আপনার কোনো দরকার হয় কোনো কারণে কোনো বেসিক ক্যালকুলেশনের জন্য আপনি স্ট্যান্ডার্ডটা ইউজ করতে পারেন। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে এটা ইউজ না করতে আপনারা নিজেরাই একটা ক্যালকুলেটর নিয়ে যাবেন এক্সাম হলে, অ্যান্ড সেটা দিয়েই যদি ক্যালকুলেট করেন আপনার জন্য অনেক টাইম সেভিং হবে। বাট তাও এখানে একটা অপশন দেওয়া আছে। এরপর আসতেছি আমরা হলো স্ক্র্যাচ প্যাডে। স্ক্র্যাচ প্যাডে হলো আপনি এখানে লিখে রাখতে পারেন, আমি যেরকম এখানে একটু আগে লিখে রেখেছিলাম যে আইল ডু দ্য পার্ট টু লেটার। তো এখানে আমি যদি অন্যান্য কিছু লিখি যেরকম ওয়ার্কিং পেপার, কথার কথা এভাবে লিখলাম, কোনো একটা জিনিস লিখে রাখলাম, পরে দরকার হলে আমি এখান থেকে কপি করে এখানে কিন্তু আপনার এটাকে পেস্ট করতে পারবো। এখানে কিন্তু পেস্ট হয়ে গেল। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখবেন যে স্ক্র্যাচ প্যাডে আপনি যাই লেখেন না কেন সেটা কিন্তু আপনার কাউন্ট হবে না। সো এখানে যদি ভুলে আপনি পুরো একটা অ্যান্সার লিখে ফেলেন, সাপোজ 2 এর এ, আপনি হয়তো পুরাটা অ্যান্সারই এখানে লিখে ফেললেন, অ্যান্ড এটা যদি এখানেই থেকে যায় তাহলে কিন্তু আপনাকে ওটার জন্য 0 মার্ক দিবে, কারণ এখানে স্ক্র্যাচ প্যাডে কী আছে কেউ দেখে না। সো স্ক্র্যাচ প্যাডে আপনি শুধুমাত্র যদি আপনার কোনো কিছু লেখার দরকার হয় আপনি এখানে লিখে রাখতে পারেন। আমি পার্সোনালি সাজেস্ট করবো আপনাকে এই পার্টটুকু ইউজ করার দরকার নেই। আপনার যদি কোনো কিছু লেখার হয় আপনাকে পেন অ্যান্ড পেপার দেওয়া থাকবে, ওইখানে আপনি জিনিসটা লিখে রাখতে পারেন চাইলে। বাট যদি এরকম হয় যে এখান থেকে কোনো একটা পার্ট নিয়ে আপনি দিস ইজ দ্য সিনারিও এটুকু কপি করে ওখান থেকে দিয়ে আপনি পেস্ট করতে চাইলেন, তখন এখানে আপনি ওইখান থেকে কিছু ইনফরমেশন চাইলে এখানে আলাদা করে রাখতে পারেন। বাট এটা কমপ্লিটলি আপনার উপর যে আপনি করতে চাচ্ছেন কি না। সো এই জিনিসটা এভাবে কাজ করে। আপনি এখানে হলো আপনার যা যা লেখার সেগুলো লিখতে পারবেন। যদি আপনার হয় টুর বি অ্যান্সারটা এখানে লিখতে চাচ্ছেন এভাবে লিখতে পারেন। লেখার পরে আপনি এটাকে সেন্টারে আনতে পারলে যদি চান তাহলে সেন্টারে আনতে পারেন। তারপরে আপনি বোল্ড করলেন, ঠিক আছে? করার পর চাইলে এখানে ইটালিক করতে পারেন, আন্ডারলাইনও করতে পারেন। তো এরকম কিছু কিছু আপনার অপশন আছে। এরপরে আপনি যদি চান ফর এক্সাম্পল আপনি এখানে বুলেট পয়েন্ট ইউজ করলেন, সাপোজ ABC দিলেন, এরকমভাবে বুলেট পয়েন্ট দেওয়ার পরে আপনি এখানে আবার যদি একটা বুলেট পয়েন্ট না দিয়ে আপনি ডিফারেন্ট কিছু লিখতে চান তাহলে এখানে আবার আরেকটা টাইপের বুলেট পয়েন্ট এখানে চলে আসবে। এখানে আপনি হয়তো লিখলেন XYZ
এরপর যদি আবার যদি চান যে না আবার আর একটা ডিফারেন্ট টাইপ অফ বুলেট পয়েন্ট চাচ্ছেন, সো এরকমভাবে চাইলে আপনারা যেভাবে চান আপনারা এই জিনিসগুলো ইউজ করতে পারেন। করার পর যদি আপনি ধরেন কথা ভাবলেন একটা টেবিল ইউজ করবেন, টেবিল এখানে যে আপনি সিলেক্ট করলেন যে 5 আপনার 4:4 একটা টেবিল দরকার, এখানে আপনার টেবিল চলে আসবে। দেন আপনি এখানে হয়তো আপনি আপনার যা যা লেখার দরকার সেই জিনিসগুলো এভাবে আপনি সাপোজ আপনার মতো করে লিখে ফেলতে পারলেন। এটাকে আপনি ছোট বড় করে ফেলা যায়, ঠিক আছে? সো এইগুলাকে হলো এখানে আমার খুব একটা স্মুথলি আসছে না জিনিসটা, বাট এইভাবে আপনি ছোট বড় করতে পারেন। কোনো একটাকে বড় করলেন, কোনো একটা ছোট করলেন, আন্ডু করলে আপনার সবগুলো আন্ডু হয়ে যাবে, সো সমস্যা নাই। সো এরকমভাবে আপনি আপনার টেবিলও ক্রিয়েট করতে পারেন। আপনি আপনার সুবিধা মতো এই মাঝখানের ব্যারিয়ারটাকেও কিন্তু সরাতে পারেন। আপনার যদি দরকার হয় আপনি এই পার্টটুকু বড় করতে পারেন, আবার এই পার্টটুকুকে ছোট করতে পারেন। সো এটা জাস্ট কমপ্লিটলি আপনার উপর, যেভাবে আপনার সুবিধা হয় এইভাবে করে আপনি আপনি আপনার স্ক্রিনটাকে সাজাতে পারেন। এরপর এখানে আছে হলো আপনার ন্যাভিগেটর অপশন। ন্যাভিগেটর অপশন আপনি এখান থেকে ডিরেক্টলি কোয়েশ্চেনে যেতে পারেন। আমি এখন কোয়েশ্চেন 1-এ আছি, আপনি ডিরেক্টলি এখান থেকে কোয়েশ্চেন 2-তে যেতে পারেন। স্ট্যাটাস দেওয়া থাকে, আমি যেহেতু আগে টাইপ করেছিলাম এই কারণে এটা কমপ্লিট দেওয়া আছে। যদি টাইপ না করতাম তাহলে এখানে ইনকমপ্লিট দেওয়া থাকতো। সো এখান থেকে আমি যেটা করবো সেটা হলো নেক্সটে চলে যাব। নেক্সটে চলে যাওয়ার পর হলো আপনার পরের কোয়েশ্চেনে চলে যাবে। সামহাও কোনো একটা কারণে আমার এটা লোডিং হচ্ছে, হয়তো আমার নেটটা স্লো, যাই হোক। সো এভাবে করে আপনি নেক্সট কোয়েশ্চেনটাতে চলে যেতে পারবো। নেক্সট কোয়েশ্চেনে যদি আপনি দেখেন তাহলে এখানে হলো আপনার সেমভাবে দেওয়া থাকবে, এখানে কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট থাকবে এখানে। অ্যান্ড এই কোয়েশ্চেনটার জন্য যেরকম আপনার এক্সেল দরকার, সো এখানে কিন্তু তারা অটোমেটিক কিন্তু এক্সেলটাই দিয়ে রেখেছে। সো আমি জাস্ট দেখাচ্ছি আপনাকে যে এক্সেলে আপনি কীভাবে মোটামুটি কাজ করতে পারেন। সাপোজ আমার এর ফিগার হলো 15, বির ফিগারটার জন্য আমাকে একটা ওয়ার্কিং করতে হবে। সো আমি বির জন্য হলো আর কি এখানে একটা ওয়ার্কিং করেছি। তো এখানে দেখেন এখানে আমি ফর্মুলা ইউজ করেছি এটার জন্য, যে বির ফিগারটা আসবে হলো আমার সাম করে, যে এইটা প্লাস এইটা যোগ করলে আমার এটা আসবে। অ্যান্ড তারপরে কি করেছি, এই ফিগারটাকে আমি ম্যানুয়ালি না বসিয়ে এই সেলটাতে রেফারেন্স দিয়ে দিয়েছি যে ফাইন এইখানে যে ফিগারটা থাকবে সেটাই আপনার এখানে চলে আসবে বিতে। অ্যান্ড আসার পরে আমি টোটাল আবার ক্যালকুলেট করেছি সাম করে, যে এই দুইটা যোগফল যা আসবে সেটা। তো এখন ধরেন এক্সামের প্রেশারের টাইমে আপনি হয়তো ভুল করে বসলেন, পরে খেয়াল করলেন যে আরে এখানে তো 8 হবে না, এখানে তো 6 হবে। সো আপনি যদি এখন সিম্পলি এখানে একটা 6 বসায় দেন তাহলে দেখেন এটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেল, এখানে 10 হয়ে গেল, এখানেও 10 হয়ে গেল, অ্যান্ড টোটালটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা যদি আগেরটায় চলে আসি তাহলে দেখেন এখানে 12 ছিল, 12 আর 15 যোগ হয়ে 27 হয়েছিল। কিন্তু যেহেতু আপনি এখানে একবার ফর্মুলা ইউজ করেছেন, সো এইখানে শুধুমাত্র একটা জায়গাতে ইউজ করার ক্ষেত্রে আমি যদি এটাকে 18 বানাই দিই ফর এক্সাম্পল, তাহলে দেখেন এখানে 27 থেকে বেড়ে 37 হয়ে গেল। সো এভাবে করে যেটা হচ্ছে যে আপনার অনেক ইজিয়ার হয় এক্সাম দেওয়া। তো আপনি এভাবে করে আর কি বিভিন্ন জায়গায় ফর্মুলা ইউজ করে আপনি চেষ্টা করবেন যে আপনার অ্যান্সারগুলো দেওয়ার। তুলনামূলকভাবে বলতে গেলে একই ধরনের প্রসিডিয়ারই এখানে ফলো হয়, আপনার ফাংশন খুব একটা বেশি নাই। সো আপনি যদি বেসিকভাবে ইউজ এক্সেল জানেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। আপনার খুব অ্যাডভান্স এক্সেল জানতে হবে সেটা না, বেসিক মোটামুটি জানলেই হবে। অ্যান্ড তারপরে হলো আপনাকে এভাবে করে নেক্সটে যেতে হবে। নেক্সটে যাওয়ার পরে হলো আপনার যখন এক্সামটা শেষ হয়ে যাবে তখন হলো আপনি এভাবে নেক্সট করতে করতে যখন পুরোটা শেষ হয়ে যাবে তখন এখানে এন্ড এক্সাম আসবে। এগেইন এটা লোড হতে একটু টাইম নিচ্ছে, সো এটা লোড হোক, ততক্ষণে আমি চলে যাচ্ছি পার্ট 3 পেপারটাতে। তো এটা হলো আপনার এসবিএল এক্সাম। তো এখানে আমি আপনাকে একটা পুরো কোয়েশ্চেনই দেখাই দিচ্ছি যে জিনিসটা কিভাবে থাকে। তো প্রথমে আপনার একটা এক্সিবিট এখানে আমাদের দেওয়া থাকে। এসবিএল এর এক্সাম হলো আপনার 4 ঘন্টার। এটা একমাত্র এসিসি এর পেপার যেটা আপনার 4 ঘন্টার এক্সাম হয়ে থাকে। তো এখানে যেটা সিস্টেম হলো সেটা আপনাকে একটু দেখাই দিই। এখানে উপরে আপনার সেম জিনিসটা থাকবে। এখানে হলো আপনার এক্সিবিট থাকে কিছু, যে আপনাকে এখানে ইনফরমেশন দেয়। ফাইন, তো আপনি একটা এক্সিবিটে ক্লিক করলেন, দেন এক্সিবিটটা চলে আসবে যে ফাইন এখানে হয়তো একটা আপনাকে ইমেল দিয়েছে বা নোট দিয়েছে। তো এটাকে আপনি চাইলে ছোট বড় করতে পারবেন, আপনি আপনার সুবিধা মতো এটাকে ছোট বড় করতে পারবেন, যে যেরকমভাবে আপনার সুবিধা। আপনি এখানে দরকার হলে হাইলাইট করতে পারবেন। এখানে 18 বছর আপনার কাছে ইম্পর্টেন্ট যদি মনে হয় আপনি এটাকে হাইলাইট করলেন। আপনার কাছে যদি সাপোজ এই ওয়ার্ডটা ইম্পর্টেন্ট মনে হয় অ্যান্ড আপনি এটাকে ডিফারেন্ট একটা হাইলাইটার ইউজ করতে পারলেন এখানে। তারপর আপনাকে যদি 30% এটা বাদ দিতে মন চায় আপনি এটা কেটে দিতে পারেন। সো এইভাবে করে আপনি এই জিনিসটা ইউজ করতে পারেন। এরপরে আপনার দরকার হলে আপনি এই পার্টটুকু কেটে দিলেন। আপনাকে আবার দরকার হলে যে আপনার নাম্বার 2 যেটা আছে এখানে ক্লিক করলেই আপনার স্ক্রিনে চলে আসবে এটা।
এরপর এখানে হলে আপনাকে টাস্ক দেওয়া থাকবে যে আপনাকে কী কী কাজ করতে হবে। আমরা 1C-তে যাই। 1C-তে যাওয়ার পরে এরকম হলে আপনাকে টাস্ক দেওয়া থাকবে। আপনি এখানেও জিনিসটা সেমভাবে আপনার যা যা রিকোয়ারমেন্ট আছে সেই জিনিসগুলাকে আপনি হয়তো ইনফরমেশন এইটুক পার্ট আপনার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আপনাকে হাইলাইট করে রাখা দরকার, সো আপনি হয়তো এই জিনিসটা এইভাবে হাইলাইট করলেন। সো এইভাবে করে করে আপনি আপনার রিকোয়ারমেন্ট চেক করতে পারবেন। অ্যান্ড তারপরে আছে আপনার ওয়ার্ড প্রসেসর, স্প্রেডশিট, স্লাইড। সো যখন আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সেভাবে ইউজ করতে পারেন। ওয়ার্ড প্রসেসরে যদি আপনার মনে হয় যে একের যেটা আছে সেটার আপনি অ্যান্সারটা দিতে চাচ্ছেন এখানে, তাহলে হয়তো এইভাবে করে আপনি হয়তো স্টার্ট করলেন যে ফাইন, এখানে এইটুক পার্টের জন্য আপনার এটা দরকার। এখন আসতেছি একটা ইম্পর্টেন্ট পয়েন্টে, যেটা আমার কাছে বেশ ভাল লাগে এই এক্সামটা। সেটা হলো আমি একই সাথে সবগুলা আপনার ট্যাব ওপেন রাখতে পারবো। সো ফর এক্সাম্পল আমি এখানে লেখা স্টার্ট করব, কিন্তু আমি তো জানি না যে আমার এক্সিবিটে কি আছে। তো আমার জন্য কিন্তু এটা বোঝাটা একটু কঠিন হবে যে ফাইন, এখানে আমি কোথা থেকে ইনফরমেশন নিব, কি লিখবো না লিখবো। সো আমি এবার চলে যাচ্ছি এখানে। দেখেন এটা কিন্তু স্ক্রিনে অলরেডি চলে আসছে। আমি এটাকে ছোট করলাম, ছোট করে এই পাশটুকুতে রাখলাম, যে এখান থেকে আমি ইনফরমেশনগুলো কালেক্ট করব, করে করে এখানে লিখবো। এখন আমার কাছে মনে হলো যে আরে আমার কোয়েশ্চেনটা যেন কী ছিল এক্স্যাক্টলি, তখন আমি আবার এখানে ক্লিক করলাম। এটাকেও আমি দরকার হলে ছোট করে ফেললাম। ছোট করে আমার যতটুকু দরকার আমি সেটাকে ততটুকু করে আমি এখানে সাইড করে রেখে দিলাম। তাহলে আমি এখান থেকে যেটা হচ্ছে যে আমি লিখবো এখানে, কিন্তু সেই লেখার জন্য আমার যা যা ইনফরমেশন দরকার আমি কিন্তু এখান থেকে কালেক্ট করে নিতে পারতেছি। আমি এখানে রিকোয়ারমেন্টও পড়ে নিতে পারতেছি যে এক্স্যাক্টলি আমাকে কী জিনিস চাচ্ছে আমার কাছ থেকে। দেন সেখান থেকে হলো আমি এখান থেকে এক্সিবিট থেকে পড়ে নিতে পারছি যে ফাইন, এখান থেকে যা যা চাচ্ছে সেই জিনিসটা আমি এখান থেকে খুঁজে এখানে লিখে ফেললাম। 1A এখানে গেল, এরপর আমি এটাকে দরকার হলে ক্লোজ করলাম। যদি আমার 1Bর জন্য হলো এখানে আমার এক্সেল ইউজ করার দরকার হয়, আমি কথার কথা আমি এভাবে করে লিখে দিব 1B। ঠিক আছে, সো এখানে 1B লেখার পরে আমি 1Bর অ্যান্সারটুকু এখান থেকে শুরু করব। সো এইভাবে করে কিন্তু আমি চাইলে এখানে আমার যা যা দরকার আছে, এরকমভাবে আমার যা যা আছে আমি সেগুলো কিন্তু করলাম। এখন আমাকে 5 নাম্বার কোয়েশ্চেনের জন্য হয়তো আমার স্লাইড ইউজ করতে হবে, তখন আমি স্লাইডটা ওপেন করলাম। স্লাইডে এখানে আপনি এখানে চাইলে হয়তো বুলেট পয়েন্টে স্লাইডের পয়েন্টগুলো লিখে রাখতে পারেন এরকমভাবে, আর নোটে আপনি সেগুলো ডেসক্রিপশান লিখে রাখলেন। সো এইভাবে করে যখন আপনার যেটা দরকার আপনি কিন্তু ইউজ করতে পারতেছেন। ছোট করলেন, এটা দরকার হলে আপনি পাশে আর একটা ওয়ার্ড স্পিড ওপেন করলেন। সো আপনার এখানে ফ্লেক্সিবিলিটি আছে, আপনার যেখানে যখন সুবিধা আপনি সেভাবে জিনিসটা লিখতে পারবেন। এখন আপনাকে জাস্ট মেক শিওর করতে হবে যাতে আপনি একটু সাজায় গুছায় দেন, যাতে এক্সামিনার কনফিউজ না হয়ে যায় যে আপনার খাতা দেখবে যে আপনি কোথায় কোনটার অ্যান্সার দিয়েছেন। সো একটা সিস্টেমেটিক ওয়েতে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে মোটামুটি আপনার হয়ে যাবে। সো এইভাবে করে আপনি ন্যাভিগেটরেও আপনার এখানে একটাই কোয়েশ্চেন থাকে পুরাটা, অ্যান্ড সেটা দিয়ে আপনাকে অ্যান্সার করতে হয়। আমরা একটু দেখি এটা আসছে কিনা। হ্যাঁ, এবার আমাদের যেরকম এন্ড স্ক্রিনটা চলে আসছে। সো যখন আপনার এক্সাম শেষ হয়ে যাবে আপনি এখানে এন্ড স্ক্রিনে এক্সাম দিবেন। এখানে আপনাকে একটা কনফার্মেশন চাবে যে আপনি কি এক্সামটা শেষ করতে চাচ্ছেন কিনা। যদি আপনি কনফার্ম থাকেন তাহলে ইয়েস দিবেন। ইয়েস দিলে আপনার এক্সামটা শেষ হয়ে যাবে। দেন আপনাকে জাস্ট ওয়েট করতে হবে যে অন্যদের এক্সামটা শেষ হওয়া পর্যন্ত। তো এভাবে করেই আপনার এইচএসসি এর পার্ট 2 আর পার্ট 3 পরীক্ষাগুলা হয়ে থাকে। আপনার যদি এক্সাম শেষ হয়ে যায় আপনি কিন্তু বের হতে পারবেন না সাথে সাথেই। আপনার যতক্ষণ পর্যন্ত সবগুলা স্টুডেন্টের এক্সাম শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্রিটিশ কাউন্সিল অ্যালাউ করে না কাউকে এক্সাম থেকে বের হওয়ার। সো যদি এরকম হয় আপনার আগেই এক্সামটা শেষ হয়ে গিয়েছে, আপনাকে কিন্তু ওয়েট করতে হবে সবার এক্সাম শেষ হওয়ার পর্যন্ত। সো যদি এরকম হয় যে আপনার 3 ঘন্টার এক্সাম, আপনি তাহলে হয়তো যদি 2টার সময় এক্সাম শুরু হয় তাহলে কিন্তু আপনি 5টার আগে বের হতে পারবেন না কোনোভাবেই। সো আপনার যদি 2 ঘন্টা আগেও পরীক্ষা শেষ হয়ে যায়, আপনি যদি এরকম হয় যে আপনি কিছু পারছেন না, আপনাকে পুরাটা টাইম বসেই থাকতে হবে। অ্যান্ড যখন আপনার সবার এক্সাম শেষ হবে তারপর আপনি বের হতে পারবেন। সো এরপরে বলতে গেলে জিনিসটা এভাবেই কাজ করে এক্সামের। আপনার এইচএসসি এর যখন আপনি পার্ট 2 পার্ট 3 পরীক্ষা দিবেন, ফুল প্রসিডিউরটা মোটামুটি বলতে গেলে এরকমই। সো হোপফুলি ভিডিওটা আপনাদেরকে হেল্প করবে। আশা করি যে আপনারা যখন পরীক্ষাটা দিবেন আপনাদের পরীক্ষাটা ভালো হবে, না আপনারা খুব ফাস্ট আপনারা এইচএসসি এর পরীক্ষাগুলা পাশ করে আপনারা অ্যাফিলিয়েট হয়ে যাবেন, অ্যান্ড আমাদের এইচএসসি এর কমিউনিটির জন্য একটা ভালো অ্যাসেট হয়ে দাঁড়াবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।